ওসমান হাদিকে ঘিরে আসলে আমরা যে আবেগ দেখেছি, পুরো বাংলাদেশ এক হয়েছে, সেটি যেমন আমাদের চোখে ইতিহাস হয়ে থাকলো, তেমনি যেই ওসমান হাদি নিজের জীবদ্দশায় বলে গেছেন মব না করে প্রথম আলোর মতন আরও 10টি প্রথম আলো বানান, তার মৃত্যুকে কেন্দ্র করেই আমরা দেখলাম এভাবে আসলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যাদেরকে বলা হয় অর্থাৎ গণমাধ্যম, সেই গণমাধ্যমের স্থাপনায় হামলা করা হলো, অগ্নিসংযোগের শিকার হতে হলো। সমালোচনা করে রাজনীতিবিদরা অনেক কথা বলছেন, কিন্তু আসলে শেষটা কোথায়, কেন এই ধরনের ঘটনা আমাদেরকে বারবার দেখতে হচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ-আলোচককে শুভেচ্ছা জানাই। হাদি আমাদের মানে সমসাময়িক ইতিহাসে, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ ইতিহাসেও মানে খুবই ব্যতিক্রমধর্মী এবং মানে একজন কিংবদন্তিতে পরিণত হয়েছেন। তিনি জীবদ্দশাতেই খুব আলোচিত এবং নানা কারণে বিশেষ ছিলেন। এখন তার যে শাহাদাত এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মানে কোটি কোটি মানুষের যে আবেগ আমরা দেখতে পেলাম গতকালকের ঐতিহাসিক জানাজায়, আমি নিজেও ছিলাম এবং পুরো মনে হয়েছে যে পুরো ঢাকা শহরেই জানাজায় অংশ নিচ্ছে। এরকম একটা অবস্থায় এই পুরো ঘটনা একদিকে তো এটা মারাত্মক ট্র্যাজেডি, কারণ এত অল্প সময়ের মধ্যে এরকম ধূমকেতুর মতো এসে কেউ আমাদের ছেড়ে চলে যাবে, এটা তো আমরা ভাবতে পারি না। কিন্তু পরবর্তীতে মানে সার্বিক যে ঘটনা, এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা, গ্লোরিয়াস একটা ব্যাপার। মানে একজন মানুষের জীবনে যদি মানে হাদি নিজেও কিন্তু অনেকবার বলেছেন যে যদি মরে যেতে হয় এভাবে আমি মরতে চাই, এরকম একটা বিরচিত মৃত্যু চাই এবং যাকে সারা বাংলাদেশের মানুষ মনে করবে। এই পুরো ঘটনাটা একদিকে ট্র্যাজেডি, একদিকে এটা একটা গ্লোরিয়াস দিক আছে। কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটলো, যেটা প্রসঙ্গ আপনি তুললেন, মানে দুইটা পত্রিকা, বাংলাদেশের দুইটা প্রধান পত্রিকা অফিসে হামলা, এবং হামলা মানে ভয়ঙ্কর অবস্থা, মানে তাদেরকে দুটো পত্রিকায় একদিন প্রকাশ বন্ধ রাখতে হয়েছে। এখন এই দুটো পত্রিকার আমরা নানা সময়ে বিভিন্ন ধরনের সমালোচনা, এটার প্রতিষ্ঠা লগ্ন থেকে দুটো পত্রিকার সমালোচনা আছে এবং সেটা থাকবেই। তাদের আইডিওলজি, তাদের নানা সময় বিভিন্ন অবস্থান, এগুলো নিয়ে সমালোচনা আমাদের সমাজে কিন্তু মানে খুব মানে দুর্লভ না, মানে এই সমালোচনা ছিলই সবসময় এবং সেটা আমরা তাদেরও অনেক প্রোগ্রামে গিয়েও আমরা বলেছি। এটা হচ্ছে এক ব্যাপার। আর যে ঘটনা আমরা দেখলাম, যে ভয়ঙ্কর তাণ্ডব আমরা দেখলাম, যে ধ্বংসলীলা আমরা দেখলাম, এটা অ্যালার্মিং। কারণ আপনি এটা হাদির নাম দিয়ে করতে পারেন না। যারা এটা হাদির মানে যেদিন মৃত্যুর খবরটা আসলো সেদিন যারা এই কাজটা করেছে, তারা কোনোভাবেই হাদির শুভাকাঙ্ক্ষী না, কোনোভাবেই তারা হাদিকে ভালোবাসে না। তারা হাদিকে ব্যবহার করেছে। কেন? কারণ হাদির পুরো পলিটিক্যাল প্রজেক্টটা ছিল হচ্ছে আপনার গড়নের প্রজেক্ট। তিনি আমাদের সাথে ইনসাফের পক্ষে কথা বলেছেন। ইনসাফের পক্ষে, শুধু ইনসাফ তো একটা জিনিস হচ্ছে, ইনসাফ তো একটা ধারণা। ইনসাফটা আপনি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করবেন কিভাবে? থ্রু সাম ইনস্টিটিউশন গড়ে তুলতে হয়। এবং হাদি সেটা খুব পরিষ্কার বুঝেছিলেন। যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম তখন তিনি কিন্তু আমাদের সাথে ছিলেন। পরবর্তীতে তিনি পার্টি হওয়ার সময় আসলেন না, কারণ তিনি মনে করেছেন তার কাজটা অন্য ধরনের। সেটা কি? এক ধরনের কালচারাল জাগরণ। সে তো চাইলে তো আপনার এই ধরনের মবকে উৎসাহ দিতে পারতো, না দিয়ে উনি কি করেছেন, উনি বলেছেন যে ধরনের কালচারাল ন্যারেটিভ বাংলাদেশকে, আপনি দেখবেন যে আমি ভেবে এত ভার্সেটাইল হাদি যে সিনেমা নিয়ে, মানে পার্টিশনের সিনেমার ন্যারেটিভের কী প্রবলেম, এটা নিয়েও তার বক্তব্য আছে। এখন তার মূল ফোকাসটা ছিল যে এখানে কালচারাল ন্যারেটিভের দ্বারা ফ্যাসিজম কায়েম হয়েছে। তাহলে ফ্যাসিজমের ওই মানে টিপ অফ দ্য আইসবার্গ চলে গেলেও এই পুরো ফ্যাসিজমের সেট আপটা রয়ে গেছে এবং তার কালচারাল আপিলটা সমাজের একটা অংশের মধ্যে এবং প্রভাবশালী একটা অংশের মধ্যে আছে। তাহলে আমার কাজ হচ্ছে, মানে হাদির কাজ হচ্ছে এটাকে ইনস্টিটিউশনালি মোকাবেলা করা। সেজন্যই তিনি ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছেন। সেখানে আমরা প্রত্যেকে গেছি, আমি নিজে ওখানে কথা বলেছি। একটা অসাধারণ আয়োজন হাদির। এমনকি হাদির সমস্ত ব্যাপারে যে আমি একমত বা আপনি একমত হবেন সেটা না, কিন্তু তার এই প্রচেষ্টাটা কিন্তু মানে স্যালুট জানানোর মতো। এবং তিনি কিন্তু পরিষ্কার তার বক্তব্যে বলেছেন যে আপনি ওই যখন গরু কাটাকাটির মতো ঘটনা ঘটলো প্রথম আলোর সামনে, তখন তিনি কিন্তু বক্তৃতায় বলেছেন যে আপনি কেন প্রথম আলোর সামনে গিয়ে গরু কাটাকাটি করেন? আপনি পারলে 10টা প্রথম আলো গড়ে দেখান। মানে আপনি মনে করছেন যে এই প্রতিষ্ঠানটাকে হারাতে হবে, তাহলে আপনাকে তো আরও বিকল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আপনি যে কাণ্ডটা ঘটলো, এখন যারা প্রথম আলোর কথার কথা পরাজয় দেখতে চায়, তারা তো প্রথম আলোকে আরও শক্তিশালী করলে ঘটনার মধ্য দিয়ে পুরো দেশের, মানে ইভেন যে সেকুলার সমালোচনা প্রথম আলোর বিরুদ্ধে আছে, তারাও তো এখন প্রথম আলোকে আপনার সমর্থন জানিয়েছে। এই ঘটনা তো কেউ, কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ, কোনো রাজনৈতিক দল আপনি এই ঘটনাকে সমর্থন করতে পারবে না। নিশ্চয়ই। আবার হাদির কথা বলে তো আসলে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। স্যার তুষার, একটু যেইটি আপনি বলছিলেন যে হাদি তো আসলে সংস্কৃতি মনা ছিলেন, তিনি নিজে মাদ্রাসার ছাত্র ছিলেন, কিন্তু তিনি আসলে অনেক দূর পর্যন্ত চিন্তা করেছেন এবং তিনি কিন্তু কখনোই বাংলাদেশে এই ধরনের মবক্রেসির কথা কখনোই তুলে ধরেননি। আসে না। আপনি দেখবেন যে তার যে ইলেকশন ক্যাম্পেইন, ভোরবেলা রমনা পার্কে গিয়ে লালন গীতির সাথে তিনি নিজে তাল মেলাচ্ছেন। সেখানেই প্রশ্নটা, যারা তাহলে এই ঘটনা ঘটালো, নিঃসন্দেহে এই ঘটনার পেছনে একটা সুদূর প্রসারী প্রয়াস ছিল। সেই প্রচেষ্টাটা কি তার মানে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেরকম কিছু বাংলাদেশের গোয়েন্দা তথ্য ছিল না? অবশ্যই ছিল। আপনি দেখবেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কখন কখন ফেইল করে, এটার একটা প্যাটার্ন আছে।
হাদির এই শুধু তো এই ওই দিনের ওই ভ্যান্ডালিজম না, এই হাদির যে অনাকাঙ্ক্ষিত যে শাহাদাত বরণ, এইটাও তো আপনার গোয়েন্দা ব্যর্থতা ছাড়া আর কি। এরকম যার ব্যাপারে অস্ত্র মামলা ছিল, অস্ত্র মামলাটা হচ্ছে নন বেলেবল, সেরকম অস্ত্র মামলা বেরিয়ে এসে ঢাকা শহরের কেন্দ্রের মধ্যে হাদির যে আপনার কালচারাল সেন্টার, সেখানেও এই অপরাধীরা গিয়েছে, এই খুনিরা গিয়েছে, এবং সেটা দিনের পর দিন। এখন এটা তো হাদির পক্ষে নোটিস করা সম্ভব না যে তিনি যেহেতু একটা গণমুখী রাজনীতি করতে চান, বিভিন্ন ধরনের মানুষ তার কাছে আসবে, তার দরজা সবার জন্য খোলা, কিন্তু গোয়েন্দাদের তো নোটিস করার কথা যে একটা আলোচিত অস্ত্র মামলায় অ্যারেস্ট হয়েছিলেন, তিনি জামিনে বের হয়ে এসেছেন এবং তিনি হাদির এত কাছাকাছি চলে গেছে, তাহলে এবং ঢাকা 8-এ হাদির সাথে ক্যাম্পেইনে কিন্তু সারাতুষের এখানেও একটা আলোচনা আসছে যে যারা আসলে হাদির খুনের পেছনে দায়ী, হাদির যে দল করেছেন তার সাথে আসলে কারা উঠা বসা করছেন, সেই দায়িত্বটা তো অনেকটা দলের পক্ষেও বর্তায়। এটা সম্ভব না আসলে। আমরা যারা নতুন প্রজন্মের রাজনীতিবিদ, এবং হাদি তো আসলে কোনো বড় সংগঠন করতে না, তিনি নিজে একটা সংগঠন গড়ে তুলছিলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন। এখন স্বতন্ত্র প্রার্থী হলে ঢাকা 8-এর মতো আসনে তার হি নিডস ম্যান পাওয়ার, আসবে আপনার কাছে। জি, ফলে তিনি তো যে কাউকে জায়গা দেবেন, কিন্তু গোয়েন্দাদের দেখতে হবে যে কারা তার আশপাশে ভিড়েছে। সেই জায়গাটাতে আসতে চাই।